ডাকাত হামলায় স্ত্রী বাচ্চাকে হারিয়ে অনেক বেশি ভেঙে পড়ে রাঘু, কিন্তু এই শোকই তার মধ্যে ধীরে ধীরে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দেয়। এরপর থেকেই সে ওই ডাকাতদের খুঁজতে শুরু করে, আর যখন সে তাদের খোঁজ পায় তখন সে তাদের কি ভয়ঙ্কর শাস্তি দেয় সেটাই দেখব আজকের গল্প বাদলাপুরে। চলুন তাহলে আর দেরি না করে মূল গল্প শুরু করা যাক। গল্পের শুরুতে দেখা যায় পুনের একটা শহরের ব্যস্ত রাস্তা, যেখানে মিশা আর তার ছেলে গাড়িতে উঠছিল। মিশা যখনই পেছনের সিটে ফুলের বুকেটা রাখতে যাচ্ছিল তখনই দুইজন ব্যাংক থেকে টাকা চুরি করা ডাকাত গাড়িতে উঠে পড়ে। তাদের মধ্যে একজনের নাম ছিল লিয়াক আর একজনের নাম ছিল হারমান। মিশা তো এসব দেখে শকড হয়ে যায় আর বারবার বলতে থাকে যে তোমরা কারা আর আমার গাড়িতে কেন উঠেছ। ডাকাতরা কিচ্ছু না বলে ততক্ষণে মিশাদেরকে গাড়িতে করেই নিয়ে যেতে থাকে। মিশারা তো খুবই ঘাবড়েছিল। এক পর্যায়ে দেখা যায় মিশার ছেলে গাড়ি থেকে পড়ে যায় রোডে, আর মিশাও তখন তার হুঁশ হারিয়ে ফেলে আর তাদেরকে জোর জবরদস্তি করতে থাকে গাড়ি থামাতে, কারণ তার ছেলে পড়ে গিয়েছে। সে বেঁচে আছে না কি হয়েছে সেটা তো সে জানে না। সেই মুহূর্তে মা হিসেবে তার পাগলামি করাটাও খুব স্বাভাবিক ছিল। সে অনেক বেশি অস্থির হয়ে ওঠে, তবে ডাকাতগুলোর মনে কোনো দয়া মায়াই ছিল না। তাদের কাছে তো সেটা আশা করাটাও ভুল, আর তাই মিশাকেও লিয়াক সেখানেই গুলি করে দেয় আর হারমান টাকার ব্যাগ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু লিয়াক সেখানে ধরা পড়ে যায়। এরপর দেখা যায় পুলিশ মিশাকে দেখতে আসে আর তারপর হসপিটালে নেওয়া হয় তাকে, কারণ তখনও সে বেঁচে ছিল। অন্যদিকে আমরা রাঘু নামের একজনকে দেখি যে তার অফিসে প্রেজেন্টেশন দিচ্ছিল আর আশা করছিল তার বসেরও এটা পছন্দ হবে। তো একটু পরই রাঘুর কাছে কল আসে আর এরপরই সে দৌড়ে হসপিটালে যায়, কারণ মিশা তারই স্ত্রী। রাঘু তো অনেক বেশি শকড হয়ে যায় যে হুট করে এসব কি হয়ে গেল। তো এরপর সে পুলিশের কাছে আসে আর তাদেরকে জিজ্ঞেস করে মিশার কি করে অ্যাক্সিডেন্ট হলো, কিভাবে হলো এসব। পুলিশ জানায় রাঘু মিশার গুলি লেগেছে, অ্যাক্সিডেন্ট হয়নি। রাঘু তো আরো ভেঙে পড়ে। তো তারপর ডাক্তার এসে বলে মিস্টার রাঘু আপনি আসুন, মিশার সাথে একটু দেখা করুন, কারণ তার অবস্থা ভালো না। রাঘু তখন মিশার কাছে যাওয়ার পর মিশা বারবার বলে রাঘু আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। রাঘু বলে মিশা এই তো আমি তো তোমার সামনেই আছি, দেখো। তো তারপরই দেখা যায় মিশা আর কথা বলে না, অর্থাৎ সে মারা গেছে। রাঘুর পুরো দুনিয়া তো অন্ধকার হয়ে আসতে থাকে। সে যে ডাক্তারকে ডাকবে সেই শক্তিটাও সে হারিয়ে ফেলে, একদম স্তব্ধ হয়ে যায় সে। তো কিছুক্ষণ পরই ডাক্তার সেখানে আসে আর মিশাকে চেক করতে থাকে। তখনই রাঘু দৌড়ে বাইরে আসে আর আরেকজন ডাক্তারকে বলে আমার ছেলে কোথায়, তাকে কেন দেখা যাচ্ছে না। এদিকে পুলিশ লিয়াককে জিজ্ঞেস করে তুই গুলি কেন করলি, এটার কি খুব প্রয়োজন ছিল। লিয়াক তখন মিথ্যা বলে যে আমি তো গুলি করিনি স্যার, ওই ডাকাত আমাকে বলেছিল একটা জব দিবে, আমি তার জন্যই তার সাথে ছিলাম, কিন্তু সে যে গুলি করে দিবে সেটা তো বুঝিনি, আর আমি গাড়ি ড্রাইভ করছিলাম, তাই কখন যে সে গুলি করবে সেটাও বুঝতে পারিনি, এখানে আমার কোনো দোষ নেই স্যার। এদিকে রাঘু মর্গে আসে আর দেখতে পায় তার ছোট্ট চঞ্চল বাচ্চাটা কেমন শান্ত হয়ে শুয়ে আছে। রাঘু তখন ধীরে ধীরে তার ছেলেটার দিকে হাত বাড়ায়। তার ছেলে রবিনের হাতও ধরে, কিন্তু আজ হয়তো তার ছেলেটা খুব ক্লান্ত, তাই আর বাবা বলে ডেকে পাল্টা হাতটা সে জড়িয়ে ধরতে পারে না, নিথর হয়ে পড়ে যায়। এই দৃশ্যটা খুবই হৃদয় বিদারক। তো এইভাবেই রাঘুর বাচ্চাটাও তার থেকে অনেক দূরে চলে যায়। রাঘুর আজ সব কিছু শেষ হয়ে গেল। তো এরপর সে তার ক্লান্ত মন নিয়ে আজ বাড়ি ফিরে আসে। দেখা যায় আশেপাশে অনেক মানুষ আছে, কিন্তু তাও আজ সে খুব একা, তার পুরো দুনিয়াটাই ফাঁকা হয়ে গেছে। তো সে ঘরের মধ্যে ঢুকতেই চোখের সামনে দেখে সব জিনিসপত্র একই রকম ভাবে পড়ে আছে, টেবিলে রাখা খাবারটাও রয়ে গিয়েছে, ঘরের মধ্যে এলোমেলো খেলনার আজ কোনো সাথীও নেই। রাঘু তখন চারদিকটা দেখে ফ্রিজটা খোলে আর সেখান থেকে একটা খাবার বের করতেই তার মাথায় মিশার ফ্ল্যাশব্যাক অ্যাটাক করে। আর আমরা দেখতে পাই একদিন মিশার এই তরকারি দেখে রাঘু খুব বিরক্ত হয়েছিল আর বলেছিল উফ মিশা আর কতই এক জিনিস খাবো, প্রত্যেক দিন একই জিনিস বানাও। মিশা তখন খুব মিষ্টি হাসি দিয়ে বলেছিল হ্যাঁ দেখো এটা খাও, খুব হেলদি হয় এগুলো। আর তখন রবিনকে মিশা বলেছিল এই তাড়াতাড়ি খেয়ে নাও, তারপর হোমওয়ার্কও তো করতে হবে তাই না।
তো তারপর রবিনও খেতে আসে। তখন মিশা রাঘুকে বলে, কেমন হয়েছে? রাঘু জানায়, হ্যাঁ ভালোই। মিশা বলে, একটু বেশি রান্না হয়ে গিয়েছে, তাই পুরো সপ্তাহ তো খেয়ে নিবে, তাই না? সমস্যা হবে না। যাই হোক, তো এই কথাগুলোই বর্তমানে মনে করছিল রাঘু, আর সেই রান্না করা খাবারটাও খাচ্ছিল। একই সাথে তার চোখ দিয়ে আজ অঝরে পানি পড়ে। সবকিছু কেমন এক নিমিষে শেষ হয়ে গেল। এদিকে লিয়াককে পুলিশ এবার একভাবে মারধর করতে শুরু করে। তো তারপরও লিয়াক বলে, স্যার আমি কিচ্ছু জানি না, আমাকে আপনি 2 দিন সময় দিন, আমি তাকে যে করেই হোক খুঁজে এখানে এনে দিব। তারপরও পুলিশ তার কথা বিশ্বাস করতেই পারছিল না, তাই আরো মারধর করে তাকে। এদিকে রাঘুকে তার বাবা বলে তাদের সাথে বাড়ি চলে যেতে, কারণ এই বাড়িতে একা থাকলে মিশা আর রবিনের স্মৃতি তাকে কুড়ে কুড়ে শেষ করে দিবে। সে এভাবে ভালো থাকতে পারবে না। কিন্তু রাঘু তাদেরকে কোনো উত্তরই দেয় না। সে যাবে কি যাবে না কিছুই বলে না, একদম চুপ করে থাকে। তো এরপরই রাঘু আসে জেলে ওই লিয়াকের সাথে দেখা করতে। লিয়াক বলে, স্যার আমি আপনার কষ্টটা বুঝতে পারছি, আমি পুলিশকে সব বলেছি, তারা যা যা জানতে চেয়েছে। তো তারপর লিয়াক আলাদা করে নিয়ে পুলিশের বিরুদ্ধে কি সব বলে তাকে। আর তখন তো রাঘু তার রাগ কন্ট্রোল করতে পারে না, তাই ইচ্ছে মতো লিয়াককে পিটিয়ে সেখান থেকে বাড়ি চলে আসে। এরপর দেখা যায় রাঘু তার পরিবারের সাথে ফেরে না, তাই তারা একারাই চলে যায়। এরপর রাঘু দেখা করতে আসে ডিটেকটিভ মিসেস যোশীর সাথে। মিসেস যোশী বলে, আমার খুব খারাপ লেগেছে আপনার পরিবারের বিষয়ে জেনে, কিন্তু যে কাজ পুলিশ করতে পারেনি, আপনার কি মনে হয় সেই কাজ আমি করতে পারবো? অন্যদিকে লিয়াককে জেলের মধ্যে আর একজন কয়েদি ডেকে আনে, যার নাম মাইকেল। তো মাইকেল লিয়াককে বলে, লুট করা জিনিস কোথায় বল। তারপরও লিয়াক কিচ্ছু না বলায় তারা লিয়াকের সাথে অনেক খারাপ আচরণ করে। লিয়াকও তাদেরকে মারধর করে, আর সেও তাদের হাতে মার খায়। তো আজ রাত এইরকমই মার খেয়ে আর মেরে চলে যায় লিয়াকের। পরের দিন জেলে আসে তার মা তার সাথে দেখা করতে, আর বলতে থাকে, কতদিন রাখবে তোকে এখানে? লিয়াক বলে, আমি তো জানি না, তবে আমি ঠিকই চলে আসব, আমার কিছুই হবে না, কারণ আমি কারো খুন করিনি। তো এখানে লিয়াকের মাকে ফলো করে করে মিসেস যোশী আসে তার সাথে কথা বলতে। তারপর মিসেস যোশী লিয়াকের মায়ের থেকে জানতে পারে লিয়াক একটা প্রস্টিটিউটকে ভালোবাসে, যার নাম ঝিমলি। তো তারপর মিসেস যোশী এই খবরটা রাঘুকে জানায়, আর ঝিমলির বর্তমান ঠিকানাও বলে। তো অনেক খোঁজাখুঁজি করে রাঘু চলে আসে ঝিমলির কাছে তার কাস্টমার হয়ে। পরে রাঘু ঝিমলিকে বেঁধে প্রশ্ন করা শুরু করে। সে বলে, লিয়াকের পার্টনারের নাম কি বল? ঝিমলি বলে, কোন লিয়াক আর কিসের পার্টনার? রাঘু বলে, তোর বয়ফ্রেন্ড লিয়াক। ঝিমলি বলে, আমার বয়ফ্রেন্ড এখানে সবাই, তাই আমাকে ছাড়ো, না হলে কিন্তু চিৎকার করব। রাঘু বলে, কর চিৎকার, ডাক পুলিশকে। ঝিমলি তখন বলে, কে তুমি? রাঘু জানায়, আমি সেই যার স্ত্রী সন্তান মারা গিয়েছে ডাকাতদের হাতে। এখন আমাকে বল, লিয়াকের পার্টনারের নাম কি ছিল? ঝিমলি বলে, সরি স্যার, আমাকে মাফ করে দিন, আমি বুঝতে পারিনি আপনি কে। তবে এখন আমি সব বলবো। আমি জানি লিয়াককে। লিয়াক আমাকে ছোট থেকেই ভালোবাসে, কিন্তু আমি এই কাজে আসার জন্য তার ভালোবাসার বাঁধনে থাকতে পারিনি। তবে আমি এতটুকু জানি, লিয়াক চুরি করুক ডাকাতি করুক, কিন্তু কখনো কারো প্রাণ নিতে পারবে না। সে এত জঘন্য কাজ করবে না, এই বিশ্বাসটা অন্তত আমার আছে। তারপর রাঘু বলে, আমার ছেলের লাইফ ইন্স্যুরেন্সের জন্য টাকা এসেছে, তার সব তোর, তুই শুধু আমাকে জানাবি লিয়াকের পার্টনার কে ছিল, ঠিক আছে? ঝিমলি বলে, হ্যাঁ স্যার ঠিক আছে, আমি সব জানাবো। তারপর পরের দিন ঝিমলি চলে আসে লিয়াকের সাথে দেখা করতে। ঝিমলি বলে, কি রে, এটা কি করলি? তুই খুন করতে পারিস? এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না। লিয়াক তখন বলে, আমি কিছুই করিনি, বিশ্বাস কর, আমি তো শুধু তার সাথে ছিলাম, আর এখন আমি জেলে। ঝিমলি বলে, আমার সাথে রাঘব দেখা করতে এসেছিল, অর্থাৎ রাঘু। সে বলেছে টাকা দিবে, আর আমি যেন তোর পার্টনারের নাম বলে দেই। তো এরপর আর লিয়াক কিছুই বলে না। পরে ঝিমলি রাঘুকে বলে, আরে সে তো কিছুই বলেনি, আমার মনে হয় সে ফেঁসে গিয়েছে, বেচারার কোনো দোষ নেই। রাঘু তখন বলে, তুমি কি আমার নাম বলেছ যে আমি তোমাকে পাঠিয়েছিলাম? ঝিমলি তখন মিথ্যা বলে যে না, সে তো তার নাম নেয়নি। কিন্তু রাঘু হয়তো সব সত্যিটা জানে, তাই সে ঝিমলির কথা বিশ্বাস করে না, আর তাকে বলে, আচ্ছা তুই তো সবাইকে খুশি করিস নাচ করে, তাহলে আজ আমাকেও একটু কর নাচ এই গানের সাথে। অন্যদিকে আজ লিয়াককে আদালত 20 বছরের শাস্তি দিয়ে দেয়। সেখানে রাঘু এসে লিয়াকের কানে কানে ঝিমলির নাম বলে, আর লিয়াক তো রেগে গিয়ে তাকেই আঘাত করতে আসে, কিন্তু পুলিশ তাকে সরিয়ে নেয়।
এরপর রাঘু যখন ট্রেন দিয়ে যাচ্ছিল তখন সেখানে একজন মেয়েকে বই পড়তে দেখে। তখনই তার মিশার কথা মনে পড়ে। একদিন মিশা এই বইটা পড়ছিল আর তার পায়ে নেল পলিশ লাগিয়ে দিচ্ছিল রাঘু। তো এই মোমেন্টসগুলো মনে করে রাঘু খুব বেশি কষ্ট পেতে থাকে ভেতর থেকে। তার উপর ট্রেনের লোকেরা তাকে বেকার সব প্রশ্ন করেই যাচ্ছিল। তাই রাঘু ট্রেন থেকে নেমে যায় বাদলাপুর। আর সেখানেই সে একটা ট্রাক গাড়ির সামনে পড়ে মারাই যাচ্ছিল, কিন্তু ড্রাইভার কোনোভাবে গাড়িটা অন্যদিকে ঘুরিয়ে নেয়। তারপর সে গাড়ি থেকে নেমে খুব রেগে যায় রাঘুর উপর, তাকে মারধর করে বেহুশ করে ফেলে যায় রাস্তায়। তখন রাঘুকে সেখান থেকে আরেকজন অটো ড্রাইভার তুলে নিয়ে যায় হেল্প করতে। এইদিকে লিয়াককে দেখা যায়, তার মাথায় এই জেল থেকে বেরোনোর কিছু প্ল্যান ঘুরছিল। তো সে সেখান থেকে পালানোর চেষ্টাও করে, কিন্তু বারবারই ধরা পড়ে যায়। আর এই সব করতে করতেই পেরিয়ে যায় 15টা বছর। আর এই 15 বছরের মধ্যে লিয়াক অনেকবার জেল থেকে পালানোর চেষ্টা করে, তবে সবসময় সে ব্যর্থ হয়। আজ যখন মাইকেলের একজন পার্টনার লিয়াককে এইসব বলে খেপাচ্ছিল, তখনই লিয়াক তাকে মারার জন্য দৌড়ায়। আর এক পর্যায়ে লিয়াকি ইচ্ছা করে মাথায় আঘাত পায়। হয়তো এটাও তার পালানোর কোনো নতুন প্ল্যান হতে পারে। অন্যদিকে দেখা যায় রাঘুর সাথে শোভা নামের একজন এনজিওর মহিলা আসে দেখা করতে। তারা জেলের মানুষদের নিয়েই কাজ করে, যারা বিভিন্ন কারণে অসুস্থ থাকে বা তারা আদতে নির্দোষ হয় কিন্তু তাও জেলে আছে। তো শোভা রাঘুকে বলে লিয়াকের পাকস্থলীতে ক্যান্সার হয়েছে, তার হাতে বেশি হলে আর 1 বছর আছে, তারপর সে আর বাঁচতে পারবে না। রাঘু তখন বলে, তো আমি কি করব? শোভা জানায় তার চিকিৎসা এখানে শুরু করা যেতে পারে। তার যতটুকু জীবন আছে ততটুকু অন্তত সে ভালোভাবে বাঁচতে পারবে যদি তুমি তাকে ক্ষমা করে দাও। রাঘু তখন বলে 15 বছর আগেই তাকে মেরে দেওয়া উচিত ছিল, কিন্তু এটাও ঠিক আছে, ধীরে ধীরে মরলে আমি বেশি শান্তি পাবো। আর আপনি যেই নিউজটা দিলেন তার জন্য ধন্যবাদ, কারণ আমি খুব বেশি খুশি হয়েছি এটা শুনে। চলুন আপনি আর আমি সেলিব্রেট করি। শোভা তখন বলে, রাঘব, লিয়াক গত 15 বছর ধরেই জেলে আছে, অসুস্থ হয়ে আছে, আর সে চাইছে এখন যেন সে মরার আগে অন্তত নিজের মায়ের কাছেই মরতে পারে। তার শেষ ইচ্ছা শুধু তুমিই পূরণ করতে পারবে, তাই প্লিজ তাকে মাফ করে দাও। রাঘু বলে, আচ্ছা আপনার বাচ্চা আছে মিস শোভা? শোভা বলে, হ্যাঁ একটা মেয়ে আছে, ক্লাস 4-এ পড়ে। রাঘু বলে, আচ্ছা ঠিক আছে, এখন যদি হঠাৎ করেই লিয়াকের মতো কেউ আপনার ছোট্ট মেয়েটাকে তুলে নিয়ে তাকে খুন করে আর পরে আপনি তার লাশ মর্গে গিয়ে দেখেন কাটাছেঁড়া করা অবস্থায়, তখন আপনি কি তাকে মাফ করে দিবেন? কারণ 15টা বছর চলে গিয়েছে। তখন শোভা বলে, আমি জানি না, কিন্তু আমি এটা জানি জেলে মানুষ থেকে বদলে যায়। তুমি একবার লিয়াকের সাথে দেখা করে নাও, তাহলেই বুঝতে পারবে লিয়াকের মধ্যে কত পরিবর্তন হয়েছে। আমি তার মেডিকেল রিপোর্টও এনেছি। কিন্তু রাঘু এসব দেখতে বা শুনতে একদমই আগ্রহী না, তাই সে বলে, আপনি এবার যেতে পারেন। তখন শোভা বলে, আমি যাচ্ছি, তবে কার্ড রেখে গেলাম, যদি তোমার সিদ্ধান্ত বদলে যায় তাহলে আমাকে কল করে দিও। আর তুমি লিয়াককে ক্ষমা করবে কিনা জানি না, কিন্তু 1 বছরের মধ্যে লিয়াকের এমনিতেও মুক্তি মিলে যাবে, কারণ এটা উপরওয়ালার সিদ্ধান্ত। সে মারা গিয়ে হলেও মুক্ত হবে। কিন্তু তুমি কি করবে? তোমার ঘরে তো তোমার স্ত্রী সন্তানের একটা ছবি পর্যন্ত নেই, তুমি তো তোমার এই জেলে বন্দি। তো এই সব কথা বলে শোভা চলে যাওয়ার পর রাঘু আসে আলাদা একটা রুমে, যেখানে সে মিশা আর রবিনের সমস্ত স্মৃতিকে রেখে দিয়েছে। তো রাঘু সেগুলোকে মন ভরে দেখার পর চলে আসে জেলে লিয়াকের সাথে দেখা করতে। তারপর পুলিশ তাকে হসপিটালে আনে। আর লিয়াক রাঘুকে দেখেই বলে, স্যার আপনি যদি আমাকে ক্ষমা করেন তাহলে আমি এখান থেকে বেরিয়ে যেতে পারবো। আমার হাতে থাকা 1টা বছর আমার মায়ের সাথেই বাঁচতে পারবো। আমার জীবনের তো সব নষ্ট হয়ে গিয়েছে স্যার, আপনার পরিবারের সাথে যা হয়েছে তা ভাবলেই আমার এত খারাপ লাগে যে আমি বলে বুঝাতে পারবো না। রাঘু তখন বলে, এই সব কথাগুলো আমি 15 বছর আগেও শুনেছি, নতুন কিছু আছে? ঠিক আছে, আমি বলছি নতুন কথাটা। তুই এখান থেকে বেরিয়ে তোর পার্টনারের সাথে দেখা করে তোর ভাগের টাকাটা নিবি, তারপরে ঝিমলির সাথে বাকি জীবনটা আয়েশ করে কাটাবি, তাই তো? এটাই তো সত্যি। তাই তোর এই সস্তার নাটক আমার সাথে করা বন্ধ করে দে, এইসব আমার উপর চলবে না। তাই এখান থেকে বেরিয়ে যাওয়ার মাত্র একটাই রাস্তা আছে তোর হাতে, আর সেটা হচ্ছে তোর পার্টনারের নাম। তুই নাম বল আর এখান থেকে মুক্ত হয়ে যা। লিয়াক তখন বলে, আমি যখন জানিই না তখন বলবো কি করে স্যার? আমি তো পুলিশকেও এটাই বলেছি। রাঘু তখন বলে, আচ্ছা তাহলে ঠিক আছে, তুই এই জেলেই মর। তারপর রাঘু বাইরে চলে আসে, তাকে মাফ না করেই।
বাড়ি গিয়ে রাঘু একা একা নাচ করে মিশিকে মনে করে। দেখা যায় এই ট্রমায় সে ধীরে ধীরে একরকম মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে। নিজেকে সে 15 বছরেও এক বিন্দু বদলাতে পারেনি। যেমনটা সে ছিল ঠিক তেমন আজও আছে। আজও সে তার স্ত্রী সন্তানকে ততটাই মিস করে আর ভালোবাসে। তো একটু পর লিয়াকের মা আসে আর বলে, স্যার আমি লিয়াকের পার্টনারের নাম জানি। রাঘু তারপর দরজা খুলে বলে, কি? লিয়াকের মা বলে, হ্যাঁ স্যার আমি জানি লিয়াক কার সাথে মিলে এই কাজ করেছে। রাঘু বলে, তোমাকে লিয়াকই পাঠিয়েছে তাই না? লিয়াকের মা বলে, না স্যার, যদি সে জানতে পারে আমি এসেছি তাহলে আমাকেই মেরে ফেলবে। আসলে আমাকে সে কল করে তার পার্টনারের নাম্বার আর ঠিকানা দিয়েছিল যেন আমি তার সাথে যোগাযোগ করি। আমি আপনাকে সব বলে দিব, কিন্তু আমার ছেলেকে আপনি জেলে মরতে দিবেন না দয়া করে। রাঘু তখন বলে, আপনি ভেতরে আসুন আর সব সত্যিটা বলুন, আমি তাকে ছেড়ে দিব। তো তারপর রাঘু সব জানার পর সে লিয়াককে মাফ করে আর তাকে জেল থেকে মুক্তি দিয়ে দেয়। লিয়াক তো খুশি মনে জেল থেকে বেরিয়ে আসে। তার ইচ্ছা এখান থেকে বেরিয়ে সে আগে নিজের টাকাটা নিবে, তারপর ব্যাংকক চলে যাবে। অন্যদিকে রাঘু হারমান পর্যন্ত পৌঁছেই যায়, অর্থাৎ লিয়াকের সেই পার্টনার। তবে গিয়েই তাকে আক্রমণ করে না, সে শুধু তার সাথে লিফটে প্রথম দেখা করে আর চলে যায়। রাতে হারমানের স্ত্রী কোকো যখন গাড়ি নিয়ে যাচ্ছিল তখন মাঝ রাস্তায় কোকোর গাড়ির টায়ার নষ্ট হয়ে যায়। তো একটু পর সেই রাস্তা দিয়ে যাচ্ছিল রাঘু। রাঘু কোকোকে একা দেখে গাড়ি থেকে নেমে হেল্প করতে চায়। কোকো বলে, না না লাগবে না, আমার হাজবেন্ড আসবে। তারপর রাঘু বলে, এই রাস্তাটা আপনার জন্য সেফ নয়, এখানে খুনও হয়েছে, তাই আপনি আমার গাড়ি নিয়ে চলে যান, আমি না হয় এখানে অপেক্ষা করছি। তো এরকম ভাবে বলার পর কোকো তাকে বিশ্বাস করে গাড়িতে ওঠে আর বলে, আপনি কি সিনেমা দেখেন? রাঘু বলে, মাঝে মাঝে। কোকো এরপর বলে, তাহলে তো নিশ্চয়ই জানেন একা রাস্তায় কোনো মেয়েকে কেউ হেল্প করার মানে হয় ছেলেটা সিরিয়াল কিলার আর না হয় মেয়েটা। রাঘু বলে, আপনি শুধু শুধু নেগেটিভ ভাবছেন, রোমান্টিক কিছুও তো হতে পারে। কোকো বলে, যাই হোক আমার হাজবেন্ড কিন্তু সব ধরে ফেলবে। তখন রাঘু তার স্ত্রী সন্তানের ছবি দেখিয়ে বোঝায় যে তার অন্য কোনো ইচ্ছা নেই, সে বিবাহিত এবং এক বাচ্চার বাবাও। কোকো বলে, বাহ, খুব সুন্দর পরিবার আপনার, লাভ ম্যারেজ ছিল বুঝি? রাঘু বলে, হ্যাঁ। কোকো তখন বলে, আমাদেরও লাভ ম্যারেজ। তারপর কোকো বলে, আমাদের একটা রেস্টুরেন্ট আছে, সেখানে একবার মিশা এবং রবিনকে নিয়ে এসো। রাঘু বলে, হ্যাঁ অবশ্যই। তো তারপর কোকো চলে যায় তার বাসায় আর বাইরে থেকে সব দেখে রাঘু। তো কোকোকে হেল্প করাটাও রাঘুর প্ল্যানের মধ্যেই ছিল। পরের দিন রাঘু চলে আসে কোকোর রেস্টুরেন্টে। কোকো তাকে দেখে বলে, আরে তুমি, হারমানের সাথে কি তোমার কথা হয়েছে? রাঘু বলে, না তো হয়নি তো। কোকো তারপর হারমানকে নিয়ে এসে রাঘুর সাথে পরিচয় করায়। কোকো বলে, তুমি রবিন আর মিশাকে নিয়ে আসলে না যে? তখন রাঘু জানায় তারা আর বেঁচে নেই। এটা শুনে কোকো বলে, কি বলছো? রাঘু বলে, আসলে ব্যাংক ডাকাতের হাতে 15 বছর আগে তারা মারা গিয়েছে। এটা শুনে কোকো বলে, কত বড় ট্র্যাজেডি। রাঘু তখন বলে, আসল ট্র্যাজেডি তো এটা যে 15 বছর পেরিয়ে গেল কিন্তু আসল খুনি ধরা পড়ল না। তো এরপরই সে কথা ঘোরায় আর বলতে থাকে, আচ্ছা আমার খিদে পেয়েছে, কি খাওয়া যায়? কোকো বলে, তুমি অপেক্ষা করো, আমি নিয়ে আসছি। তো এরপরই হারমান বলে, আচ্ছা তোমার সাথে আমার আগে দেখা হয়েছে কি? রাঘু বলে, আপনার সাথে আমার স্ত্রী সন্তানের আগে দেখা হয়েছে। এটা শুনে হারমান জিজ্ঞেস করে, কি বলছো? রাঘু বলে, হ্যাঁ 15 বছর আগে তোমার দেখা হয়েছিল সেই ব্যাংক ডাকাতির সময় পুনেতে। হারমান বলে, কি সব আজে বাজে কথা বলছো? রাঘু বলে, হ্যাঁ আমি সব জানি হারমান। হারমান তখন জিজ্ঞেস করে, কি জানো তুমি? আর জেনে থাকলে তো তুমি পুলিশের কাছেই চলে যেতে, এখানে এসেছো কেন? রাঘু তখন বলে, যাব, অবশ্যই যাব, তবে তার আগে ভাবলাম তোমার সাথে দেখা করে নেই। হারমান তখন বলে, দেখো এই সব থেকে আমার স্ত্রীকে দূরে রাখো। রাঘু তখন তাকে বলে যায়, কাল তোর বাড়িতেই বাকি কথা হবে। তো পরের দিনই রাঘু চলে আসে হারমানের বাড়ি। কোকো রাঘুকে বলে, আম সরি, আমাকে হারমান এই বিষয়ে কাল রাতেই বলেছে, আমার সত্যিই খুব খারাপ লাগছে। হারমান বলে, দেখো রাঘু আমি মানছি সেদিন আমি সেখানে ছিলাম, কিন্তু তোমার বউ বাচ্চার খুন আমি করিনি, গুলি চালিয়েছিল লিয়াক, আর আমি তো এটাও জানতাম না যে বন্দুকের মধ্যে গুলি ছিল। রাঘু তখন বলে, হ্যাঁ এই একই গল্প লিয়াকও বলেছিল। তো তারপর হারমান বলে, তুমি কি চাও আমাদের থেকে? রাঘু বলে, কি দিবে আমাকে? হারমান তখন বলে, টাকা। রাঘু তখন উল্টো জিজ্ঞেস করে, কত টাকা দিবে? তখন হারমান বলে, যত চাইবে, দরকার পড়লে আমার আর লিয়াকে সব টাকা নিয়ে যাও, কিন্তু তাও এই সব বন্ধ করো। সে সময় কোকো বলে, হ্যাঁ তুমি সব নিয়ে নাও, আমাদের বাড়ি গাড়ি যা যা আছে সব, কিন্তু তার বদলে আমাদেরকে মাফ করে দাও। আর আমি জানি হারমানকে, সে কাউকে কখনো খুন করতেই পারবে না। রাঘু তখন বলে, হারমান তোকে অনেক ভালোবাসে কোকো। এরপর সে হারমানকে বলে, তুই এখন তাকে বল, কোকো আমি একজন খুনি, আর তারপরও তুমি আমাকে বাঁচাতে চাও, তার জন্য তোমাকে ধন্যবাদ।
হারমানও তখন এই একই কথা কোকোকে বলে। তারপর রাঘু বলে, এখন কোকো তুমি হারমানকে বলো আমি তোমাকে মাফ করেছি, কিন্তু তার বদলে আমি রাঘুর সাথে একদিন বেডরুমে থাকতে চাই। এই কথা শুনে তো হারমান খুব রেগে যায় আর তাকে মারতে চলে আসে, কিন্তু রাঘুই উল্টো তাকে ধরে মারতে থাকে। তখন তো কোকো বেশ ভয় পেয়ে যায় আর বলতে থাকে, আমি রাজি আছি, তুমি যা চাইছো তাতে আমি রাজি। বেডরুম উপরেই আছে, প্লিজ সেখানে চলো, আর তারপর থেকে তুমি আমাদেরকে ছেড়ে দিবে আর পিছু করবে না। এইসব শুনে হারমান বলে, না কোকো প্লিজ এসব করবে না, তুমি এখান থেকে চলে যাও, আমি সবটা দেখে নিচ্ছি। কোকো বলে, তুমি চুপ করো, তুমি কি চাও রাঘু পুলিশের কাছে চলে যাক? তুমি এখানেই থাকো আর যা হবে তা ভোলার চেষ্টা করো। তো তারপর রাঘু কোকোর বেডরুমে আসে। তখন রাঘু বলে, তুমি কি পাগল? একটা খুনিকে বাঁচানোর জন্য তুমি আমার সাথে থাকতে রাজি হয়ে গিয়েছো? কোকো বলে, না আমি সত্যিই হারমানকে জানি আর চিনি, সে আর যাই করুক কারো জান নিতে পারবে না, তার ভেতরে এত সাহসী নেই যে কারো জান নিবে। তারপর রাঘু বলে, ঠিক আছে। তো এখানে রাঘু কোকোর সাথে কিছুই করে না, কিন্তু হারমানকে অভিনয় করে বোঝায় যে সে কোকোর সাথে খারাপ কিছু করেছে। হারমান তো তখন অসহায়ের মতো বসে বসে কান্না করতে থাকে। তার খুব কষ্ট হয়, কিন্তু সে কিছুই করতে পারে না। আর রাঘু বলে, লিয়াক বাইরে আসার পর তোদের মধ্যে কি কন্ট্রাক্ট ছিল? হারমান বলে, সে বলেছিল তার টাকা আর পাসপোর্ট রেডি রাখতে। রাঘু তখন কোকোকে বলে, তো লিয়াক আসলে আমাকে কল করবে তো? কোকো বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই করব। রাঘু তখন বলে, ঠিক আছে আমি এখন যাচ্ছি, তবে কাল আবারও আসব। কোকো তখন হারমানকে বলে, সে আমার সাথে কিছুই করেনি হারমান, আমাকে ছুঁয়েও দেখেনি। আমার মনে হয় সে আমাদেরকে টর্চার করার জন্যই এই সব করেছে। কিন্তু হারমান তো কান্না করতেই থাকে, তার কথা বিশ্বাসই করতে পারে না। অন্যদিকে লিয়াক বাইরে এসেই তার মায়ের কাছে আসে আর এদিকে ওদিকে একেবারে সেই রকম একটা ভাব নিয়ে ঘুরে বেড়ায়। তো তারপর সে আসে ঝিমলির সাথে দেখা করতে। ঝিমলি তো তাকে দেখে বলে, এত বছর পর কেমন আছিস? লিয়াক বলে, হ্যাঁ ভালোই আছি, আমাকে তো ছেড়ে দিয়েছে, তাই তোকে খুঁজে খুঁজে চলে এসেছি। এরপর সে বলতে থাকে, এই বাড়িটা তো সুন্দর। ঝিমলি বলে, হ্যাঁ এটা পাটিল সাহেবের বাড়ি, সপ্তাহে একবারই আসেন। লিয়াক বলে, তোর এই পাটিল কি নেতা নাকি অন্য বড় কিছু? ঝিমলি বলে, সে নেতা হতে চাইছে। তো এরপর লিয়াক বলে, ঝিমলি আমার কিছু টাকা ধার চাই, তুই আমাকে দে, আমি পরে আবারও ফিরিয়ে দিব। ঝিমলি তখন জিজ্ঞেস করে, কত লাগবে? লিয়াক জানায়, তুই যত পারবি তত দিয়ে দে, আমি লাভ সহ ফেরত দিব, কথা দিচ্ছি। ঝিমলি তখন বলে, আচ্ছা ঠিক আছে আমি আনছি। তো তারপর ঝিমলি লিয়াককে টাকা এনে দেয়। লিয়াক বলে, আচ্ছা তুই কি পাটিলকে ভালোবাসিস? ঝিমলি তখন তাকে বলে, তুই জেনে কি করবি? এসব জেনে কি আর কোনো লাভ আছে? লিয়াক বলে, বল না তুই কি তাকে ভালোবাসিস আর সে কি তোকে ভালোবাসে? ঝিমলি তখন কথা অন্য দিকে নেয়। সে বলতে থাকে, আমরা দুজন কত ভালো ছিলাম, তোর মনে আছে লিয়াক? কত কত ভালো সময় পার করেছি আমরা, আর আমি তো তোর জন্য সব সময় অপেক্ষা করতাম যে তুই আজ আসবি নাহলে কাল আসবি, কিন্তু তুই ভাবলি জেলে যাবি। তুই কি কখনো আমার মতো ভেবেছিলি? আমার মতো ভাবলে তো কখনো ওইসব করতে পারতি না। তাহলে আজ এই সব কথা জিজ্ঞেস করার কোনো মানেই হয় না। টাকা দিচ্ছি, হাতে নে আর এখান থেকে চলে যা, এখানে আর আসার কোনো দরকার নেই। তারপর লিয়াক যাওয়ার সময় বলে, ঠিক বলেছিস, একসময় আমরা খুব ভালো ছিলাম, তবে আমি তোর এই টাকাটা ফেরত দিব আর সেটা খুব তাড়াতাড়ি। তো এরপর বাড়ি আসার পর লিয়াককে তার মা বলে, কোথায় ছিলি তুই? লিয়াক বলে, আমি বাচ্চা নাকি যে সব সময় তোমাকে বলতে হবে আমি কোথায় গিয়েছিলাম, কি করেছিলাম? তুমি ঘুমিয়ে পড়ো তো, অনেক রাত হয়েছে। তো এরপর লিয়াক কল করে হারমানকে আর বলে, শুনেছি তোর নিজের রেস্টুরেন্ট আছে, বিয়েও করেছিস, একটু দে তো নিজের বউয়ের কাছে মোবাইলটা দে, একটু কথা বলি। তো তারপর কোকোকে লিয়াক বলে, হ্যালো ভাবি, আমি হারমানের বন্ধু, এতদিন সাউথ আফ্রিকাতে ছিলাম, আজ ফিরেছি, কেমন আছেন আপনি? কোকো বলে, ভালোই আছি, আর আপনার ব্যাপারে অনেক কিছু শুনেছি, একটু দেখা করে যাবেন তো সময় করে। তো তারপর কোকো হারমানের কাছে মোবাইল দেয় আর বোঝাই যায় সে খুব রেগে আছে, কারণ কোকো তো সবই জানে লিয়াকের সম্পর্কে, কিন্তু লিয়াক তো তাকে ডাহা ডাহা কতগুলো মিথ্যা কথা বলল। তো এরপর লিয়াক হারমানকে বলে, আমার পাসপোর্ট আর টাকা রেডি তো? হারমান জানায়, হ্যাঁ রেডি। লিয়াক তখন বলে, ঠিক আছে আমি কাল 10টায় সেগুলো নিতে আসব। তো এরপরই কোকো হারমানকে বলে, কল করো রাঘুকে। হারমান বলে, না আমি করব না, আগে ভাবতে দাও। কোকো তখন বলে, এখানে ভাবার কি আছে? হারমান বলে, তো আর কি করব, তোমার তো খুব রাঘুর চিন্তা হচ্ছে,
কিন্তু এত কিসের চিন্তা তার জন্য? হ্যাঁ, কোকো তখন বলে, আমার রাঘুর চিন্তা হচ্ছে? তুমি কি চোখে দেখতে পাচ্ছ না লিয়াক যা করছে সব তোমাকে ফাঁসিয়ে নিজের জন্য করছে? আর আমি আমার জীবনে সবকিছু নর্মাল চাই, তাই আমি এখনই রাঘুকে কল করব আর তাকে সবকিছু জানাবো। এইসব ঝামেলার থেকে আমি মুক্ত হতে চাই। তো এরপরই দেখা যায় রাঘুকে কল করে কোকো আর বলে, রাঘু, এখন কল করেছিল লিয়াক, হারমান কথা বলবে তোমার সাথে। তো তারপর হারমান বলে, হ্যাঁ, লিয়াক কল করেছিল আর বলেছে তার টাকার পাসপোর্ট দিতে, সে সকাল 10টায় আসবে। রাঘু তখন বলে, ঠিক আছে, আর টাকা আমার হাতে দিবে, তুমি কিচ্ছু করবে না। হারমানও জানায়, আচ্ছা ঠিক আছে। তো তারপর রাঘু একটা ক্যাফেতে বসে আর তখনই তার মনে পড়ে সেই দিনের কথা, যেদিন প্রথম মিশা তাকে এই ক্যাফেতে জানিয়েছিল যে সে প্রেগনেন্ট, আর তারপরই তাদের বিয়ের কথা বলে। রাঘু প্রথমে একটু শকড হলেও সে মিশার সাথে সারাটা জীবন কাটানোর স্বপ্নটা দেখেই ফেলেছিল, আর আজ সেই একই ক্যাফেতে থাকলেও তার দেখা সেই স্বপ্নটা অপূর্ণ হয়ে রয়ে যায়। তো তারপর রাঘু কল করে শোভাকে আর তাকে দেখা করার জন্য বলে। এরপরই দেখা যায় রাঘু চলে আসে কোকোর বাসায় আর এখানে এসেই বলে, হারমান কোথায়? কোকো বলে, সে টাকা আর পাসপোর্ট আনতে গিয়েছে। তুমি আমাদেরকে দ্বিতীয় সুযোগ দিয়েছ, তার জন্য আমি তোমার কাছে আজীবন কৃতজ্ঞ থাকব। রাঘু তখন বলে, বেডরুমে আসো। এরপর রাঘু একটা ড্রেস বের করে আর বলে, এটা পরে আসো স্নান করে। কোকো তো তার এই আচরণের কিছুই বুঝতে পারছিল না, তাও সে যা যা বলে কোকো তাই তাই শুনে চলে যায় বাথরুমে আর সেখানে গিয়েই কল করে হারমানকে আর বলতে থাকে রাঘু এসেছে। তো কোকো যখন বাথরুম থেকে বাইরে আসে তখন সে দেখতে পায় ঘরের চারিদিকে সাদা সাদা প্লাস্টিক শীট লাগানো আছে। কোকো তো কিছুই বুঝে উঠতে পারে না, আর তার আগেই রাঘু তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে বসে। কোকো সাথে সাথে নিচে গড়িয়ে পড়ে আর রাঘু তখন শান্ত হয়ে নিচে বসে থাকে। একটু পরেই হারমান এসে বলে, কোকো কোথায়? রাঘু জানায় উপরে আছে। এরপর সে হারমানকে জিজ্ঞেস করে টাকা কোথায়? হারমান তারপর টাকার ব্যাগ আর পাসপোর্ট দেখায়। পরে হারমান উপরে এসে দেখে কোকো মাথায় আঘাত পেয়ে পড়ে আছে রক্তাক্ত হয়ে। হারমান তখন অস্থির হয়ে বলতে থাকে, কোকো কি হয়েছে তোমার? বেঁচে আছো? এখনই আমি অ্যাম্বুলেন্স ডাকি, হসপিটালে নিতে হবে। তখন রাঘু বলতে থাকে, হ্যাঁ, তাকেও হসপিটালে নেওয়া হয়েছিল অ্যাম্বুলেন্সে করে, সেও গিয়েছিল কিন্তু কিছুতেই তাকে বাঁচানো যায়নি। এই যে এইভাবে আমার মিশাও তাকিয়েছিল কিন্তু আমাকে সে দেখতেই পায়নি আর পরে মারাই যায়। ঠিক এইভাবে আমি সেদিন অসহায়ের মতো মিশার দিকে তাকিয়েছিলাম। তো এরপর হারমান উঠে রাঘুকে মারতে যায়, কিন্তু রাঘু পরে হারমানকেও হাতুড়ি দিয়ে একের পর এক আঘাত করে সেখানেই শেষ করে ফেলে। তারপর সেই প্লাস্টিক শিটগুলোকে এক করে তাদেরকে বেঁধে ফেলে, যার জন্য ফ্লোরে কোনো রক্তই পড়ে না। এদিকে রাঘু আসে শোভার সাথে দেখা করতে তার বাড়িতে। সে শোভার মেয়ের ছবি দেখে বলে, ও তাহলে এই হচ্ছে আপনার মেয়ে নাতাশা? শোভা বলে, হ্যাঁ, সে হোস্টেলে পড়ে, কালই ফিরে গিয়েছে। রাঘু তখন জিজ্ঞেস করে, আর আপনার হাজবেন্ড? শোভা বলে, আমাদের ডিভোর্স হয়ে গিয়েছে। তো তারপর রাঘু বলে, থ্যাঙ্কস, তোমার জন্য আমি 15 বছর পর বাইরে এসেছি, একটু হ্যাপি আছি। এরপরই রাঘু আর শোভা খেলতে বসে, একসাথে অনেক এনজয় করে আর কিছুক্ষণ পরই তারা দুজন কাছাকাছি চলে আসে। তখনই দৃশ্য চলে যায় রাঘুর সেই ক্রাইম স্পটে। রাঘু সেদিন 2টা লাশকে নিয়ে একটা জায়গায় আসে আর পরে কবর খুঁড়ে সেখানে হারমান এবং কোকোকে পুঁতে দেয়। অন্যদিকে আমরা লিয়াককে দেখি, সে সিনেমা দেখছিল। তারপর লিয়াক বাইরে এসে বসে, তখনই সেখানে রাঘু এসে বলে, হ্যালো লিয়াক, কেমন আছো? লিয়াক বলে, তুই এখানে কি করছিস? রাঘু তখন বলে, তোর খবর নিতে এখানে এসেছি। তো কেমন আছিস? কারো অপেক্ষায় আছিস নাকি? লিয়াক বলে, কই না তো। রাঘু তখন বলে, আচ্ছা আমি বলছি, তুই যার জন্য অপেক্ষা করছিস, মানে তোর বন্ধু, সে আর আসবে না। লিয়াক তখন জিজ্ঞেস করে, কোন বন্ধু? তো রাঘুর তাকানো দেখে লিয়াক বুঝতে পারে রাঘু হারমান পর্যন্ত পৌঁছে গিয়েছে। তাই সে দ্রুত সেখান থেকে উঠে হারমানের রেস্টুরেন্টের দিকে যায় আর সেখানে গিয়ে জিজ্ঞেস করে, হারমান কোথায় আছে? তখন তারা জানায় হারমান আর হারমানের স্ত্রী আজ কোথায় যেন যাবে। এদিকে সাব ইন্সপেক্টর এতদিন নজরে রেখেছিল লিয়াককে, আর তার এই রিপোর্ট সে দিতে আসে সিনিয়র অফিসারকে। সাব ইন্সপেক্টর বলে, আমি লিয়াককে একটা রেস্টুরেন্টে আসা যাওয়া করতে দেখেছি। তো দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখি লিয়াককে পুলিশ ধরে আনে হারমানের বাড়ি। আর লিয়াক বলে, এখানে কি হয়েছে স্যার? পুলিশ বলে, তুই বল এখানে কি হয়েছে। অন্যদিকে পুলিশ সিসি ক্যামেরাতে দেখে হারমানের রেস্টুরেন্টে রাঘু। তাই পুলিশ অফিসার এসে রাঘুকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। রাঘু বলে,
আমি হারমানের স্ত্রীকে হেল্প করেছিলাম, কারণ তার গাড়ি খারাপ হয়ে গিয়েছিল। তাই হারমানের রেস্টুরেন্টে তারা আমাকে ইনভাইট করেছিল, আমিও গিয়েছিলাম। পুলিশ তখন বলে, আচ্ছা 15 বছর আগেও হারমান একটা ছোট্ট গ্যারেজে কাজ করত, কিন্তু আজ কি এমন লটারি পেল যে এত বড় রেস্টুরেন্ট দিয়ে দিয়েছে? রাঘু তখন অবুঝের মতো ভাব নিয়ে বলে, তো আপনার কথা বলার মানে হচ্ছে হারমান লিয়াকের লোক? এরপর সে বলে, বাহ স্যার, তাহলে আপনি অবশেষে তাকে ধরেই ফেলেছেন। পুলিশ অফিসার তখন হেসে বলে, ধরেছি, কিন্তু হারমান আর হারমানের স্ত্রীর কোনো খোঁজ খবর নেই। তুমিও তো পুনেতেই ছিলে, তো গতদিন কোথায় ছিলে সারাদিন মনে পড়ে? রাঘু তখন বলে, আমি তো শোভার সাথে ডেটে ছিলাম। তারপর রাঘু কাজে চলে যায়, আর পুলিশ অফিসার রাঘুর ডিএনএ নিতে তার ইউজ করা গ্লাসটা নিয়ে চলে যায়। অন্যদিকে লিয়াক তার মাকে বলে, তুমি কাকে কাকে হারমানের ব্যাপারে বলেছ? তার মা বলে, কাউকেই তো বলিনি। লিয়াক তখন বলে, চুপচাপ বলে দাও, না হলে ভালো হবে না বলে দিচ্ছি। তারপর তার মা বলে, হ্যাঁ আমি রাঘুকে বলেছি, কারণ যদি আমি তাকে এটা না বলতাম তাহলে আজ তুই এখানে থাকতি না। আমি তাকে সত্যিটা বলেছি যাতে তোকে ফিরিয়ে আনতে পারি। অন্যদিকে শোভা এসে রাঘুকে বলে, তুমি কিভাবে পুলিশকে বললে আমাদের ব্যাপারে? তুমি জানো ওই পুলিশ আমাকে কত আজে বাজে প্রশ্ন করছিল? রাঘু তখন বলে, আমাকে প্রশ্ন করেছে আর আমি সত্যিটা বলেছি, আর পুলিশ ইনভেস্টিগেশনে মিথ্যা বললে ফেঁসে যেতে হয়, ভালো ভালো মানুষকেও ফাঁসতে হয়, তাই আমি সব সত্যিটাই বলেছি। শোভা তখন বলে, তাই বলে তুমি এইভাবে বলবে কেন? রাঘু বলে, কেন, তোমার তো খুব মায়া দরদ তাই না জেলের মানুষের প্রতি? কিন্তু তাদের প্রতি মায়া হয় না যাদের সুন্দর ফুলের মতো জীবনটা নষ্ট হয়ে যায় ওই জেলের মানুষের জন্য। শোভা তখন বলে, ও তার মানে তুমি আমাকে ইউজ করেছো? রাঘু বলে, তোমার যা ভাবার সেটাই ভাবো, আমার তো কিছুই যায় আসে না। তো এখানে রাঘু বেশ কিছুক্ষণ তর্ক বিতর্ক করে সেখান থেকে চলে আসে তার বাড়িতে। রাঘু বাড়ি আসতেই তাকে পেছন থেকে আক্রমণ করে লিয়াক। রাঘুর গলা পেঁচিয়ে ধরে সে, কিন্তু রাঘু কোনো মতে তার থেকে নিজেকে ছাড়িয়ে নেয়, আর শুরু হয় এদের মধ্যে মারামারি। তবে এক পর্যায়ে রাঘু লিয়াককে মেরে সেখানেই বেহুশ করে ফেলে রাখে। কিছুক্ষণ পরই লিয়াকের হুঁশ ফিরে, আর সে বলতে থাকে, আমার টাকা কোথায় আর আমার বন্ধুর কি হয়েছে? রাঘু তখন বলে, হারমান আর তার স্ত্রীকে আমি মেরে দিয়েছি। এটা শুনে লিয়াক হতবাক হয়ে যায় আর বলতে থাকে, মেরে ফেলেছিস? কিভাবে মারলি? রাঘু বলে, হাতুড়ি দিয়ে, তার ঘরে তার বেডরুমে গিয়ে। তুই শুনতে চাস আমি কিভাবে মেরেছি? তাহলে শোন। আমি প্রথমে হারমানের বাড়িতে যাই, তখন সে বাড়িতে ছিলই না। তারপর যখন হারমানের স্ত্রী ফ্রেশ হয়ে বাইরে আসে তখন আমি তার মাথায় হাতুড়ি দিয়ে মেরেছি। তারপর যখন হারমান বাড়ি আসে তখন আমি তাকেও মেরেছি, একেবারে শেষ করে দিয়েছি। লিয়াক এসব শুনে বলে, সত্যিই মেরে দিলি? রাঘু বলে, তোর যে বন্ধুর নাম তুই 15 বছরেও বলিসনি, তোর সেই বন্ধুই আমার কাছে তোর ভাগের সব টাকা দিয়ে দিয়েছে। এটা শুনে লিয়াক বলে, তুই সত্যি বলছিস? রাঘু বলে, হ্যাঁ, আর আমি তাদেরকে কবরও দিয়ে দিয়েছি, এবং সেই টাকা তুই কখনো পাবি না, আমি তোকে পেতে দিবই না। লিয়াক তখন বলে, এখন কি তুই আমাকেও মারবি? রাঘু বলে, তুই তো মরেই গিয়েছিস, আর কি মারবো তোকে, এখন শুধু আরো কিছু মাস মৃত্যু যন্ত্রণায় থাকবি। তো তারপর লিয়াক যাওয়ার আগে বলে যায় যে তোর স্ত্রী আর সন্তানকে হারমান মারেনি, আমিই মেরেছি। আসলে সেদিন তোর ছেলে গাড়ি থেকে পড়ে যাওয়ার পর তোর স্ত্রী খুব চেঁচামেচি করছিল, এত বিরক্ত করছিল যে আমার মাথায় কাজ করছিল না, তাই ইচ্ছা করেই গুলি করতে বাধ্য হয়েছি। আমার না হয় সেদিন মাথা গরম ছিল তাই খুন করেছি, কিন্তু তোর তো মাথা ঠান্ডা ছিল তাই না? তুই তো ঠান্ডা মাথায় ভেবে চিনতে হাতুড়ি দিয়ে খুন করলি, তাহলে বল তোর আর আমার মাঝে তফাৎ কি থাকলো? শোন, তোর মাথা খারাপ হয়ে গিয়েছে, মানসিক চিকিৎসা করিয়ে নিস। তো এরপর লিয়াক কিছু একটা ভাবে, তারপরই চলে আসে ঝিমলির কাছে আর বলতে থাকে, আমার হাতে বেশি সময় নেই, আমার ক্যান্সার হয়েছে। তো তারপর এখানে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে লিয়াক সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা রাঘুকে দেখি, সে তার ঘরের সব জিনিস বিক্রি করে দিয়েছে। ঘরের মধ্যে মিশা আর রবিনের একটা কিছু সে রাখেনি। তো এই সব বিক্রির পর সেখানে চলে আসে পুলিশ অফিসার আর বলতে থাকে, তুমি যে হারমানের ঘরে গিয়েছিলে তার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে গিয়েছে, আর তুমি এই লিয়াকের ভাগে টাকাও নিয়ে এসেছো, আর তুমি হারমান এবং তার স্ত্রীকেও খুন করেছো। এখন যদি তুমি আমাকে সেই টাকাগুলো দিয়ে দাও তাহলে আমি সব প্রমাণ শেষ করে দিব, আর না হলে
তোমার ফাঁসি কেউ আটকাতে পারবে না। অন্যদিকে দেখা যায় রাতের বেলা লিয়াক তার মাকে বলে, মা, বাবার মধ্যে কি কোনো ভালো দিক ছিল না? সব সময় তার কথা মনে হলেই তুমি গালি দাও, আমিও দেই, কিন্তু তার মধ্যে কিছু তো নিশ্চয়ই ভালো দিক ছিল, তাই না? তখন তার মা বলে, কি বলবো, আমি তো কিছুই খুঁজে পাই না, বাদ দে তো, এইসব পুরাতন জিনিস মনে না করাই ভালো। তো পরের দিন লিয়াক তার মাকে বলে, মা, আমি যাচ্ছি, আর তোকে যখন কেউ জিজ্ঞেস করবে যে তোর ছেলের মধ্যে ভালো দিক কি ছিল, তখন তুই বলবি তোর ছেলের ভালো দিকটা, বলবি তো? অন্যদিকে পুলিশ অফিসারকে কল করে রাঘু, আর তাকে মানা করে যে সে তাকে কোনো টাকা দিবে না, তাই তার যা ইচ্ছা সে তাই করুক। এদিকে লিয়াক চলে যায় পুলিশ স্টেশনে আর তাকে বলে, স্যার, আমি খুন করেছি হারমান আর তার স্ত্রীকে। সে আমার টাকা দিতে রাজি ছিল না, তাই তাকে আমি হাতুড়ি দিয়ে মেরেছি, আর লাশও স্টেশনের পাশে রেখে এসেছি। এসব শুনে পুলিশ অফিসার বলে, তুই খুন করিসনি সেটা আমি ভালো করেই জানি, সত্যিটা বল, তুই খুন করিসনি? কিন্তু লিয়াক বারবারই বলে সেই খুন করেছে। তো তারপর তাকে সাব ইন্সপেক্টর এসে ধরে নিয়ে চলে যায়। রাঘুও তো এই নিউজটা পেয়ে অনেক বেশি শকড হয়ে যায়, কারণ লিয়াক সত্যিটা জানার পরও কেন মিথ্যা বলল। তো এরপরই কেটে যায় 7 মাস। লিয়াকের শরীর দিন দিন খারাপ হতে থাকে। শোভা আসে তার সাথে দেখা করতে আর বলে, কেন হসপিটালে গিয়ে কেমোটা নিলে না? লিয়াক বলে, না, আমি তো ঠিক আছি, কোনো সমস্যা নেই। তো তারপর শোভা কিছুক্ষণ তার সাথে গল্প করে। দৃশ্য এখান থেকে পরিবর্তন হয় আর দেখা যায় রাঘুকে ঝিমলি এসে বলে, তোর স্ত্রী আর সন্তানের খুনি মারা গিয়েছে, জানিস তো? রাঘু বলে, হ্যাঁ, আমি জানি। ঝিমলি তখন বলে, তাহলে নিশ্চয়ই তুই এটাও জানিস তোর ভাগের শাস্তি, তোর অপরাধ সে নিজের ঘাড়ে কেন নিয়েছিল? তোকে সেকেন্ড চান্স দেওয়ার জন্য, কারণ সবাই জীবনে সেকেন্ড চান্স পায় না। আমি পাইনি, লিয়াক পাইনি, কিন্তু লিয়াক তোকে সেকেন্ড চান্স দিয়েছে, তাই এই সুযোগটাকে নষ্ট করিস না। এমনিতেও তোর তো প্রতিশোধ নেওয়া সম্পূর্ণ, তাই না? এখন তুই আর কি করবি? তো এসব বলে সেখান থেকে ঝিমলি চলে যায়। আর রাঘুকে করা এই প্রশ্নের সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তো লিয়াক এখানে রাঘুর অপরাধের দায় নিজের উপর নিয়েছিল, কারণ একে তো সে তাকে সেকেন্ড চান্স দিতে চেয়েছিল জীবনটাকে আবারও সুন্দর করে সাজানোর জন্য, আর দ্বিতীয়ত লিয়াকের জীবনে তো আর কোনো কিছুই হারানোর ছিল না, জীবনও তার শেষের পথে ছিল। তাই যাওয়ার আগে বহু বছর করে যাওয়া পাপের প্রায়শ্চিত্ত করে গেল সে। আর এসব সে এজন্যও করেছে যাতে করে তার মা অন্তত এটা বলতে পারে যে তার ছেলে খারাপ হলেও তার মধ্যে কিছুটা ভালো অন্তত ছিল। আর পরবর্তীতে রাঘু হয়তো নিজের জীবনে চলবে ঠিকই, কিন্তু আগের এই সব স্মৃতি নিয়েই তাকে পুরো জীবনটা পার করতে হবে। সেদিন যদি ডাকাতির পর লিয়াক রাঘুর স্ত্রীকে এইভাবে খুন না করত, তাহলে হয়তো আজ এত কিছু দেখতে হতো না। হয়তো হারমান আর তার স্ত্রীও বেঁচে থাকতো, লিয়াকেরও এই পরিণতি হতো না, আর রাঘুকেও এভাবে একা জীবন কাটাতে হতো না। লিয়াকের একটা ভুল সবকিছু কিভাবে তছনছ করে দিল। সে যদি সেদিন এই ভুলটা না করত, তাহলে আজ সবকিছুই ঠিক থাকতো। যাই হোক, তো এই তো ছিল আজকের গল্প। এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই পুরো মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।